হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে মাধ্যমিক 2026 সালের ভূগোলের সাজেশান দেব। তো এর আগের ভিডিওতে আমি তোমাদের 5 নম্বরের কী প্রশ্ন পরীক্ষা আসতে পারে প্রাকৃতিক ভূগোল এবং আঞ্চলিক ভূগোল থেকে তার সম্পূর্ণ সাজেশান দিয়ে দিয়েছি। এছাড়া তোমাদের 10 নম্বরের যে ম্যাপ পয়েন্টিং এর সাজেশানও দিয়ে দিয়েছি। তো সেই ভিডিওগুলো তোমরা না দেখে থাকলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। যা প্রশ্ন দিয়েছি ওর বাইরে কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে না। এই ভিডিওতে আমরা তোমাদের 3 নম্বরের কী প্রশ্ন পরীক্ষা আসতে পারে সেই বিষয়ে আলোচনা করব। তো তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে 3 নম্বরের প্রশ্ন থাকে, একটার উত্তর করতে হয়। সেম পরিবেশ ভূগোল থেকে 3 নম্বরের 2টো প্রশ্ন থাকে, একটার উত্তর করতে হয়। আঞ্চলিক ভূগোল থেকে 3 নম্বরের 2টো প্রশ্ন থাকে, একটার উত্তর করতে হয়। উপগ্রহ চিত্র এবং এই চ্যাপ্টারটা থেকে 3 নম্বরের 2টো প্রশ্ন থাকে, একটা প্রশ্নের উত্তর করতে হয়। টোটাল কিন্তু 4টে 3 নম্বরের প্রশ্নের উত্তর করতে হয় 12 নম্বর। এবং ভূগোলে এই 12 নম্বর কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এর জন্য কিন্তু তোমাদের অনেক প্রশ্ন পড়তে হয়। 5 নম্বরের জন্য যত প্রশ্ন না পড়তে হয়, 3 নম্বরের জন্য বেশি প্রশ্ন কিন্তু তোমাদের পড়তে হয়। তাই বাছাই করে করে তোমাদের প্রতিটা চ্যাপ্টার থেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, প্রতি বছর মাধ্যমিক পরীক্ষাতে আসে বা বিভিন্ন টেস্ট পরীক্ষাতে এসেছে, সেই প্রশ্নগুলো আমি কিন্তু এক জায়গায় করেছি। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে, আমি আশা করছি এর বাইরে তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে না। তো দেখো, প্রথমে হচ্ছে অধ্যায় 1 থেকে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্টি ভূমিরূপ। এখান থেকে প্রশ্নগুলো হচ্ছে অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য, গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য, পলল শঙ্কু পলল ব্যজনীর পার্থক্য, তারপরে নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ। দেখতে পাচ্ছ মাধ্যমিক 18, 16, 13 সালে এসেছে। তারপরে নদীর বহন কার্যের প্রক্রিয়া লেখো, নদীর ক্ষয় কার্যের প্রক্রিয়া লেখো, মন্থকূপ ও প্রপাতকূপের পার্থক্য লেখো, জলপ্রপাতের পশ্চাৎ প্রসারণ হয় কেন, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য লেখো, ড্রামলিন রসমতানের পার্থক্য লেখো, পার্বত্য হিমালয় ও হিমবাহ ও মহাদেশীয় হিমবাহের পার্থক্য। তারপর হচ্ছে হিমরেখা সর্বত্র একই উচ্চতায় অবস্থান করে না কেন। তারপরে হিমবাহের শ্রেণীবিভাগ করো, পেডিমেন্ট ও বাজাদার পার্থক্য লেখো। তারপরে শিব অনুদৈর্ঘ্য ও তির্যক ও বারখানা বালিয়ারির পার্থক্য লেখো। শিব আর অনুদৈর্ঘ্য একই জিনিস, তির্যক আর বারখানা একই। তো এর পার্থক্য, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর হচ্ছে জিউগেন এবং ইয়ারদাংয়ের পার্থক্য, মরু অঞ্চলে বায়ুর কাজ প্রবল হয় কেন, বায়ুর বহন কার্যের প্রক্রিয়া লেখো এবং মরুকরণ রোধের উপায়, আর হচ্ছে উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য লেখো। এরপর বায়ুমণ্ডল থেকে হচ্ছে টপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন। তারপর হচ্ছে উষ্ণতা, বৃষ্টিপাত লেখচিত্র, ভূমধ্যসাগরীয় জলবায়ু চিহ্নিত করার 3টি যুক্তি সংক্ষেপে লেখো। তারপর জেট বায়ু প্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমি বায়ুর সম্পর্ক উল্লেখ করো। তারপর টিকা, ওজোন স্তর। 5 নম্বর হিমরেখার উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন। 6 ট্রপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল এবং স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয় কেন। তারপর জেট বিমান স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে যাওয়া সুবিধাজনক বলে মনে করা হয় কেন। এবং 8 হচ্ছে ঘূর্ণবাত এবং প্রতিপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। এরপর 9 চরম বা নিরপেক্ষ এবং আপেক্ষিক আর্দ্রতার মধ্যে পার্থক্য, স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য। এটা মাধ্যমিক 17 এবং 7-এও এসেছে। তারপরে ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য, বানান ঠিক করে নেবে, ঠিক আছে। তারপর হচ্ছে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি কি কি, তো এই প্রশ্নগুলো করলেই হবে। এরপর হচ্ছে বায়ুমণ্ডল থেকে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য, গ্র্যান্ড ব্যাংক মৎস্য আহরণের জন্য বিখ্যাত কেন। তারপর হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা, ঝড়ঝঞ্ঝাট ও তুষারপাত হয় কেন। দিনে 2বার জোয়ার ও ভাটা হয় কেন। মগ্নচড়া কি, এর বাণিজ্যিক গুরুত্ব কি। তারপরে সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য, ভরাকটাল ও মরাকটালের মধ্যে পার্থক্য। এটা 23 সালে এসেছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে হচ্ছে উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের মধ্যে পার্থক্য লেখো। তারপর হচ্ছে অ্যাপোজি এবং পেরিজির মধ্যে পার্থক্য। 10 কোনো স্থানে সৃষ্ট মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন। এটা মাধ্যমিক 15 এবং 8 এবং 99 সালে এসেছে, 1999। তারপর হচ্ছে সুন্দরবন অঞ্চলের জলবায়ু পরিবর্তনের 3টি প্রভাব সম্পর্কে লেখাটা 2022 সালে এসেছে। তো হলো এবার হচ্ছে বজ্র ব্যবস্থাপনা।
তো বজ্র ব্যবস্থাপনা এই একটা চ্যাপ্টার করলেই কিন্তু এখান থেকে তোমরা 3 নম্বরের একটা প্রশ্ন পেয়ে যাবে। তো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হচ্ছে বজ্র কম্পোস্টিং পদ্ধতির সুবিধা, তারপরে গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়, তারপরে বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায়, তারপরে বজ্র পদার্থের শিক্ষার্থীদের ভূমিকা কী, প্রকৃতি অনুসারে উদাহরণসহ বর্জ্যের শ্রেণীবিভাগ করো, তারপর হচ্ছে বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা উল্লেখ করো, তারপরে বর্জ্যের উৎসগুলি সংক্ষেপে লেখো, বিষাক্ত ও বিষহীন বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো, এবং 9 হচ্ছে বজ্র পদার্থ কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এরপরে ভরাটকরণ পদ্ধতির কিভাবে কঠিন বর্জ্য নিয়ন্ত্রণ করা হয়, গ্যাসীয় বজ্রের ব্যবস্থাপনা কিভাবে করা হয়। 12 জৈব ভঙ্গির বজ্র এবং জৈব অভঙ্গির বজ্রের পার্থক্য, এটা 24, 19 এবং 2017 সালে কিন্তু মাধ্যমিকে এসেছে। তাই বজ্র পদার্থ কীভাবে ভৌমজলকে দূষিত করে। 14 পরিবেশের উপর বজ্র পদার্থের 3টি প্রভাব সংক্ষেপে আলোচনা করে, এটা মাধ্যমিক 2024 সালে এসেছে। তারপরে তরল বজ্র নিয়ন্ত্রণের উপায় এবং হচ্ছে বজ্রের পুনর্ব্যবহার ও পুনর্বীকরণ মধ্যে পার্থক্য লেখো। এরপরে চলে আসলাম ভারতের মধ্যে প্রথম হচ্ছে প্রাকৃতিক ভূগোল থেকে যে প্রশ্নগুলো করতে হবে সেটা হচ্ছে ভারতের ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের 3টি পার্থক্য। তারপর উত্তরের পার্বত্য অঞ্চলের এবং উত্তরের সমভূমির গুরুত্ব লিখতে হবে। তারপরে রাজস্থানে মরুভূমি সৃষ্টির কারণ কি, তারপরে পার্থক্য পশ্চিমঘাট ও পূর্বঘাট, এটা 22 সালে এসেছে। ভাঙ্গর ও খাদার, সামাজিক বনসৃজন এবং কৃষি বনসৃজন, মালনাদ এবং ময়দান, এটা 16 সালে এসেছে। ভাবর এবং তরাই, পশ্চিম উপকূলীয় ও পূর্ব উপকূলীয় সমভূমি, এটা 22, 17 এবং 7 সালে এবং 3 সালে এসেছে মাধ্যমিকে। পূর্ব পশ্চিম হিমালয় এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ু, ধাপ চাষ ও ফালি চাষ, এই কটা পার্থক্য ভালো করে পড়বে। তারপর হচ্ছে ভারতের জনজীবনে মৌসুমী বায়ুর প্রভাব সংক্ষেপে লেখো, এবং 6 বহুমুখী নদী পরিকল্পনা সংক্ষেপে ব্যাখ্যা করো। এগুলো প্রশ্ন পড়লেই হবে। এরপরে জলসেচের সুবিধা এবং অসুবিধা, মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতি উল্লেখ করো, তারপরে ভারতের অরণ্য সংরক্ষণের 3টি পদ্ধতি আলোচনা করো। 10 গাঙ্গেয় সমভূমি কীভাবে ভারতের মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে, ভারতের পশ্চিম বায়ুর নদীমোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি ব্যাখ্যা করো। তারপরে পূর্ব হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ, ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য, জল সংরক্ষণের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা, তারপরে হচ্ছে করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হওয়ার কারণ, ভারতের জলবায়ু নিয়ন্ত্রণে হিমালয় পর্বতের প্রভাব, পলি ও ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো। এ কটা প্রশ্ন প্রাকৃতিক ভূগোল থেকে পড়বে। এবং অর্থনৈতিক বিভাগ থেকে হচ্ছে ভারতের অরণ্য সংরক্ষণের 3টি পদ্ধতি, তারপর হচ্ছে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণসহ আলোচনা করো, এটা 19 সালে এসেছে মাধ্যমিকে। তারপরে আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো, জনঘনত্বের বৈশিষ্ট্য, ভারতীয় কৃষি সমস্যা এবং সমাধান সংক্ষেপে লেখে, এটা 24 সালে এসেছে। তার ভারতের জনসংখ্যা বৃদ্ধির সমস্যা কী, খারিজ শস্য এবং রবি শস্যের মধ্যে পার্থক্য, তারপর হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল ও অশুদ্ধ কাঁচামালের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নগুলো পড়বে। তারপরে 9 হচ্ছে ভারতের রেলপথ ও সড়কপথের গুরুত্বের তুলনামূলক আলোচনা করো, অথবা প্রশ্নটা এইভাবেও আসে, রেলপথ ও সড়কপথের সুবিধাগুলি আলোচনা করো, অথবা ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। প্রশ্নটা ইম্পর্টেন্ট, 24, 23 এবং মাধ্যমিক 2020 সালে এসেছে। তারপরে 10 ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির 3টি কারণ বিশ্লেষণ করো, অথবা ভারত তথ্য প্রযুক্তি শিল্পে এত উন্নত হলো কেন। তারপরে গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্বের অত্যাধিক কেন। তারপরে হচ্ছে ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, এটা 24 সালে এসেছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে ভারতের নগরায়নের 3টি সমস্যা লেখো। এরপরে আমাদের লাস্ট চ্যাপ্টার উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এখান থেকে এই 9টা প্রশ্ন পড়লেই হবে। 9টা প্রশ্ন পড়লেই তোমরা 3 নম্বরের একটা প্রশ্ন কিন্তু কমন পাবে। সেটা হচ্ছে উপগ্রহ চিত্রের 3টি প্রধান ব্যবহার আলোচনা করো। তারপরে জিওস্টেশনারি এবং সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য, দূর সংবেদন ব্যবস্থার সুবিধা এবং অসুবিধা, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো। তারপর হচ্ছে উপগ্রহ চিত্র তোলার পর্যায়গুলি সংক্ষেপে লেখো, প্ল্যাটফর্ম কি এবং কত প্রকার। 7 হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য লেখা, এটা মাধ্যমিক 2018 সালে এসেছে। তারপরে দূর সংবেদন ব্যবহার গুরুত্ব কেন,
গুরুত্ব আলোচনা করো, তারপর উপগ্রহ চিত্রের 3টি বৈশিষ্ট্য লেখো। তো এই কটা প্রশ্ন পড়লেই তোমাদের হবে। তো এই ছিল তোমাদের মাধ্যমিক 2026 সালের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য 3 নম্বরের যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে সেগুলো আমি দিয়েছি। তো এই প্রশ্নগুলো বিভিন্ন মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন টেস্ট পরীক্ষায় এসেছে। একটা প্রশ্ন বলা যাবে না যেটা ইম্পর্টেন্ট না। তো তোমাদের বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রশ্ন হবে, তাই আমি বলবো তোমরা সব প্রশ্নগুলো পড়ার চেষ্টা করো। প্রথমে তোমরা যদি তোমাদের বেশি প্রশ্ন মনে হয়, প্রথমে তোমরা যেগুলো মাধ্যমিকে এসেছে সেগুলো পড়বে, তারপরে বাদবাকি প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবে। আর তোমাদের স্কুলে যদি তোমাদের স্যার কিছু প্রশ্ন দিয়ে থাকে তাহলে তো খুব ভালো, সেগুলোই পড়বে। তো প্রশ্নগুলো সবকটা ইম্পর্টেন্ট, বলা যাবে না যে একটা প্রশ্ন ইম্পর্টেন্ট না বা এই প্রশ্নটা আসতে পারে না, ঠিক আছে? কারণ এগুলো বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এসেছে, বিভিন্ন স্কুলে বাছাই করা প্রশ্ন। তোমরা ভালো করে পড়ো। এই প্রশ্নগুলো তোমরা তৈরি করলে কিন্তু তোমাদের টেস্টের সাথে সাথে কিন্তু মাধ্যমিক 2026-এর জন্য কিন্তু তোমাদের প্রস্তুতি হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা ভূগোলের 5 নম্বর এবং ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশনের ভিডিও না দেখে থাকলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নেবে। আর তোমাদের কোন সাবজেক্টের কি নিয়ে সাজেশান লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই রকম ভিডিও কিন্তু তোমাদের জন্য বানিয়ে দেব। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।